অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের অষ্টম শ্রেণীতে যারা অধ্যয়নরত তাদের প্যাটার্ন বিষয় নিয়ে আলোচনা করছি। অতীতে আগের যে দুইটা ভিডিও তথা আগের যে দুইটা ক্লাসে আমি প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় প্যাটার্নের আজকের তৃতীয় ক্লাসটি। আজকে আমরা প্যাটার্নের জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। চলে যাই মূল আলোচনায়। প্রথমে আছে আমার জ্যামিতিক প্যাটার্ন। প্রথমে তোমাদেরকে জ্যামিতিক প্যাটার্নটা কি সেটা সম্পর্কে ধারণা থাকা দরকার। জ্যামিতিক প্যাটার্ন হচ্ছে জ্যামিতিক চিত্রগুলো যে নমুনা তৈরি করে সেটাই হচ্ছে আমার জ্যামিতিক প্যাটার্ন। কি বললাম? জ্যামিতিক চিত্রগুলো যে নমুনা তৈরি করে সেটাই হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। দেখে আমরা দুই একটা উদাহরণের মাধ্যমে। নাম্বার 1, আমি এখানে একটা চতুর্ভুজ নিয়েছি, অর্থাৎ এখানে চারটা বাহু। এখন আমি আরেকটা চতুর্ভুজ নিলাম, ঠিক এই চতুর্ভুজটার পাশে আরেকটা চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজটিতে আমার তিনটা বাহু যোগ করতে হয়েছে। পরের চিত্রটা হবে একটা চতুর্ভুজ আমি নিয়েছিলাম, আর একটা চতুর্ভুজ আমি নেব, আর একটা চতুর্ভুজ। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে এই চিত্র হচ্ছে আমার বাহুর সংখ্যা 4, এখানে হচ্ছে 7। এখানে খেয়াল করো 10, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে চিত্রগুলোর মাধ্যমে যে প্যাটার্নটা তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে আমার জ্যামিতিক প্যাটার্ন। তাহলে আমার প্যাটার্নটা দাঁড়াচ্ছে এখানে 4, 7, 10। এটা একটা আমার জ্যামিতিক প্যাটার্ন। যদি আমরা অন্যভাবে চিন্তা করি, সাপোজ এভাবে চিন্তা করতে পারো তোমরা। আমি লিখলাম 3, 5, 7। খেয়াল করো 3, 5, 7। এখন এই প্রতি পদের পার্থক্য হচ্ছে আমার 2। 3, 5, 7। তোমরা জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো যে আমার এই যে প্যাটার্নটিতে প্রথম সংখ্যাটি হচ্ছে আমার 3। তাহলে আমাকে একটা ত্রিভুজ চিন্তা করতে হবে। আমি একটা ত্রিভুজ বিবেচনা করলাম। ত্রিভুজ খেয়াল করো, টার্নিং পয়েন্ট 2, প্রতি পদের পার্থক্য হচ্ছে 2। তাহলে আমার এই ত্রিভুজটিতে আমার আরো 2টি বাহু যোগ করতে হয়েছে। কিভাবে? 3, 5। আমার কয়টা বাহু যোগ করতে হবে? 2টা বাহু। আমি নিলাম আরো 2টা বাহু। তারপরটা হচ্ছে আমার 7। ঠিক আমি এইভাবে এই যে ত্রিভুজটা আমি নিয়েছি, এখানে 2টা বাহু, পরে আমার আরো 2টা বাহু। এই যে প্যাটার্নটিকে আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি সেটাই হচ্ছে আমার জ্যামিতিক প্যাটার্ন। এখন আমরা আরেকটা উদাহরণ দিই। যেমন ধরো আছে 5, 5,
তারপরে 9, 13, 17। প্রতি পদের পার্থক্য হচ্ছে আমার 4। তাহলে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 5। এখানে আমার 5টা বাহু নিয়ে চিন্তা করতে হবে। যদি আমি 5কে আমরা এইভাবে চিন্তা করি, 4টা বাহু, 5টা বাহু, পরেরটা হচ্ছে আমার 9। প্রতি পদের পার্থক্য 4। আমি এটাকে 5, খেয়াল করো, 6, 7, 8, 9। এই যে আমি সংখ্যাগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করছি, সেটাই হচ্ছে আমার জ্যামিতিক প্যাটার্ন। নাও সেকেন্ড, বীজগাণিতিক রাশির সাহায্যে প্যাটার্ন নির্ণয়। অর্থাৎ একটা প্যাটার্নকে আমি কিভাবে একটা রাশির সাহায্যে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে আমার প্যাটার্নটিকে বীজগাণিতিক রাশিতে রূপান্তর। তাহলে আমার হচ্ছে বীজগাণিতিক রাশির সাহায্যে প্যাটার্ন নির্ণয়। বীজগাণিতিক রাশির সাহায্যে প্যাটার্ন নির্ণয়। প্যাটার্ন নির্ণয়। থিঙ্ক অ্যাবাউট, তোমরা এভাবে চিন্তা করতে পারো একটা প্যাটার্ন 2, 5, 8, 11, 14। এই প্যাটার্নটিকে আমরা বীজগাণিতিক রাশিতে পরিণত করব। এখন এখানে কিন্তু তোমাদেরকে একটু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখতে হবে আমার এই যে প্যাটার্নটি আমি লিখেছি, এখানে প্রতি পদের পার্থক্যটা আমার কত দাঁড়ায়। খেয়াল করো, প্রতি পদের পার্থক্য 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমরা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করব। এই বীজগাণিতিক রাশির মধ্যে প্রকাশ করাটি হচ্ছে আমার একটা প্যাটার্নকে বীজগাণিতিক রাশিতে পরিণত করা। খেয়াল করো, এখানে এখানে প্রথম পদটা হচ্ছে আমার 2, প্রতি পদের পার্থক্য 3, আমি 2 লিখলাম। 2 প্রতি পদের পার্থক্য হচ্ছে আমার 3, 3। প্রথম পদ 1, খেয়াল করো, 3 একে 3, 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমি আমার প্রথম পদটা পেয়ে যাব। ওকে, দ্বিতীয় পদ হচ্ছে আমার 5, লিখলাম 5। প্রতি পদের পার্থক্য হচ্ছে আমার 3। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। দ্বিতীয় পদ, দ্যাট মিন্স 2 দ্বারা গুণ, বিয়োগ হচ্ছে আমার 1। খেয়াল করো, 3 দুগুণে 6, 6 থেকে বিয়োগ করলে পাবো 5। তৃতীয় পদ 8, প্রতি পদের পার্থক্য হচ্ছে আমার 3, 3। খেয়াল করো, 3 3 9 বিয়োগ 1, তাহলে পেলাম 8। যদি আমি এভাবে অগ্রসর হতে থাকি, আমি চলে যাব কতম, অনেক, তাহলে কতম পদ, ক বিয়োগ 1, তাহলে আমার 3 পূরণ ক বিয়োগ 1। এই যে প্যাটার্নটিকে আমি একটা রাশিতে পরিণত করলাম, সেটাই হচ্ছে আমার একটা প্যাটার্নকে বীজগাণিতিক রাশিতে পরিণত করা। থার্ড ক্লু,
প্যাটার্নের যোগফল নির্ণয়, প্যাটার্নের যোগফল নির্ণয়। প্যাটার্নের যোগফল নির্ণয়। প্যাটার্নের যোগফল নির্ণয়। তোমরা লিখলাম 3, 7, 11, তারপর আসছে 15। প্যাটার্নটি 50তম পদের যোগফল। এটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটার আমরা যোগফল বা সমষ্টি নির্ণয় করব। 3, 7, 11, 15 এভাবে আমার আপ টু কত পর্যন্ত 50তম পদের যোগফল নির্ণয় করব। এখন খেয়াল করো, 3, 7, 11, 15 আমার প্রথমে বিবেচ্য বিষয় হচ্ছে ধারাটির প্রতি পদের পার্থক্য নির্ণয় করা। তাহলে এখানে প্রতি পদের পার্থক্য হচ্ছে আমার 4। প্রথম পদ হচ্ছে আমার 3। প্রতি পদের পার্থক্য হচ্ছে আমার 4। তাহলে প্রথম পদটা হচ্ছে আমার 3। প্রথম পদ 3কে আমরা এইভাবে লিখতে পারি, আমি আগেই বলেছি, দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। 4 প্রতি পদের পার্থক্য। প্রথম পদ 1, 4 একে 4, আমার বিয়োগ করতে হবে 1। আসে দ্বিতীয় পদ হচ্ছে 7, দ্বিতীয় পদ হচ্ছে 2, বিয়োগ 1, 7 হচ্ছে। তৃতীয় পদ হচ্ছে আমার 11, 4 ইন্টু 3 বিয়োগ 1। এরপর আমি আবার বলছি, প্রথম পদ প্রতি পদের পার্থক্য হচ্ছে আমার 4 ইন্টু 1 অর্থাৎ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 7, 4 ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে 2 বিয়োগ 1। তৃতীয় পদ 11, প্রতি পদের পার্থক্য হচ্ছে 4 ফলন 3 বিয়োগ 1। এইভাবে আমার 50তম পদ, সেখানে 50তম হতে পারে, 60তম হতে পারে, 100তম পদ পর্যন্ত হতে পারে। তাহলে আমি 50তম পদটা হচ্ছে আমার এইভাবে, 50তম পদ ইন্টু 50 বিয়োগ 1, 200 বিয়োগ 1 সমান হচ্ছে আমার 199। তাহলে আমার 50তম পদটা হচ্ছে কি আমার 200 আর 199। এখন বলছে 50তম পদের যোগফল। তাহলে আমরা এর আগের ক্লাসটাতে অর্থাৎ এর আগের ভিডিওটাতে আমি যোগফল নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তা আমরা যোগফলটা হচ্ছে, যোগফল বা সমষ্টি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, দ্যাট মিন্স 50তম পদটা হচ্ছে আমার 199। তাহলে প্রথম পদ হচ্ছে আমার 3 যোগ শেষ পদ 199, 50তম পদ, দ্যাট মিন্স পদ সংখ্যা হচ্ছে আমার 50টা, 2। এবার আমি ক্যালকুলেশন করে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমার 50তম পদের যোগফল। এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা করো।
সো মাচ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি গত ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে কাজ দেওয়া আছে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্র। এখন আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা বা প্রতিপাদন। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা 1 থেকে 15 তোমাদের বইয়ে যে কাজটা দেওয়া আছে আমরা সেটাই নিয়ে আলোচনা করছি। 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 থেকে 15 ধরে নিলাম, ধরি ক সমান, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে আমরা যোগফলটাকে আমরা এভাবে লিখতে পারি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এইভাবে কত পর্যন্ত? 15 পর্যন্ত, আপ টু 15 30 40 এভাবে হতে পারে। যদি আমি বিপরীত ক্রমে লিখি, বিপরীত ক্রমে ক সমান, এখানে আসবে 15, তারপর আসবে 14, তারপর আসবে 13, তারপর 12, এইভাবে আমি এর আগের পদটা লিখে নিই 14। এভাবে আমার কত? 2 যোগ 1, খেয়াল করো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এইভাবে 14 15 পর্যন্ত। এখানে আমার উল্লেখ করা হয়েছে যে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা করা বা প্রতিপাদন করা। আমি লিখলাম ক সমান, এদের যোগফলটা এভাবে প্রকাশ করলাম। আমি এটাকে বিপরীত ক্রমে সাজিয়ে লিখলাম 15 14 13 12, এইভাবে শেষ পর্যন্ত কত আসবে? 2 1 2 ক, এখানে আসবে 1 যোগ 15 2 যোগ 14 3 যোগ 13। খেয়াল করো, এখানে আমি 1 যোগ 15 লিখলাম, 2 যোগ 14, তারপর 3 যোগ 13, এইভাবে প্রত্যেকটা পদ আমি যোগ করে আসবো। তারপর এখানে দাঁড়াচ্ছে আমার কত? এইভাবে 14 যোগ 2, তারপর আসবে আমার 15 যোগ 1। একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা পদের যোগফল হচ্ছে আমার 16। এইভাবে আমরা কত পর্যন্ত যাব? 15 পর্যন্ত। তাহলে আমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে আমার 15টা, বা 15 খেয়াল করো, 1 2 3 এইভাবে যে কত পর্যন্ত যাব? 15 পর্যন্ত। তাহলে আমার এখানে হচ্ছে 1 যোগ 15 দ্যাট মিন্স 16, পদ সংখ্যা হচ্ছে আমার 15টা, বা ক সমান 1
যোগ 15 2 বা ক 16 ইন্টু 15 8 120। এইটা আমি রাউন্ড করলাম এই পয়েন্ট। তাহলে এখানে কটা আমি ধরেছিলাম যোগফল, তাহলে আমরা সূত্রটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে আমি লিখতে পারি এইভাবে, প্রথম পদ যোগ শেষ পদ পূরণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এই যে আমি সূত্রটা পেলাম সেটাই হচ্ছে আমার ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এইভাবে 1 থেকে 15, 1 থেকে 50, 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। এখন আসি 4 ক্রমের ম্যাজিক বর্গ। আমি ম্যাজিক বর্গ নিয়ে অতীতের ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ প্রথম ভিডিওটি অর্থাৎ প্রথম ক্লাসটিতে আমি নিয়ে আলোচনা করেছিলাম। দ্যাট মিন্স প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা। এখন 4 ক্রমের ম্যাজিক বর্গ। অ্যাট ফার্স্ট আমাকে এখানে প্রথমে একটা বর্গ কথাটা কল্পনা করতে হবে। এই বর্গক্ষেত্রটিকে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 4টি ভাগে বিভক্ত করো। 4 ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের ম্যাজিক বর্গ। এট ফার্স্ট আমাকে একটা বর্গক্ষেত্র বিবেচনা করতে হবে। একটা বর্গক্ষেত্র বিবেচনা করলাম। এই বর্গক্ষেত্রটিকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান 4টি ভাগে বিভক্ত করব। এখন 4 ক্রমের ম্যাজিক বর্গটি যখন আমি অঙ্কন করব, সেখানে আমি 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বিবেচনা করতে হবে। নো ডাউট 4 × 16, 1 থেকে 16 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি ঠিক আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এখন একটু ভালোভাবে খেয়াল করো, এই যে বর্গক্ষেত্রটির প্রত্যেকটি কোনায় কোনায় দেখো, এখানে আছে 1, এখানে 4, এখানে 16, এখানে 13। প্রথমে আমি এদেরকে ইন্টারচেঞ্জ, অর্থাৎ 1 এর পরিবর্তে এই 16টা কেন, আর এই 16 জায়গাটা কে দখল করবে? 1 নিলাম, এখানে 16 1। তারপর এই 16 1 এবং 16কে আমি প্রতিস্থাপন করে দিলাম। তারপর আসবো এই 4 এবং 13, এই 4 এর
পরিবর্তে আমি লিখবো 13, আর 13-র পরিবর্তে লিখবো আমার 4। লিখলাম এখানে আমার 4, 13। একটু ভালোভাবে খেয়াল করে দেব। 6, 6কে বলবো যে তুমি 11-র জায়গাটা দখল করে নাও। 6, 11 যাবে 6-এর জায়গায়। তারপর আসবে 7, 7 চলে আসবে 10-এর জায়গায়। 7, 10 খেয়াল করো। শুরু হয় একে আমি ইন্টারচেঞ্জ, 4 এবং 13 আমি ইন্টারচেঞ্জ, 6 এবং 11, 7 এবং 10। আর যে অন্য সব সংখ্যাগুলো আমার ছিল ওই সংখ্যাগুলোকে আমি যার যে নির্দিষ্ট জায়গায় রেখে দেব। তাহলে আমার 2, 3, 5, 8, 9, 12, 14, 15। এই যে আমি 4 ক্রমের ম্যাজিক বর্গটা অঙ্কন করলাম, তুমি যেদিকে খেয়াল করবে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর প্রত্যেক দিকে তাদের যোগফলটা হবে আমার সমান। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।